আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেকদিন ধরে ভাবছিলাম যে একটা ব্লগ বানাই, তো সামনে তেমন আসা হয় না, তাই পিছন থেকেই ভয়েস দিচ্ছি। কেমন হবে জানি না। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বাংলাদেশ টু নেপালের জার্নি। আমি বাংলাদেশ থেকে নেপালে আসলাম এবং কি জন্য আসলাম, কেন আসলাম, তো সবকিছু নিয়ে থাকছে এই ভিডিওতে। প্রথমে এয়ারপোর্টে চলে আসলাম। বাংলাদেশ, ফার্স্ট টাইম বাংলাদেশ। এয়ারপোর্টের ভিতরে আমার অনুভূতিটা ভালো ছিল, কারণ বাইরে থেকে এয়ারপোর্টের সৌন্দর্যটা বোঝা যায় না। তো বোর্ডিং পাস নিয়ে এখানে ওয়েটিং রুমে ওয়েট করতে থাকলাম। ওয়েট করতে করতে আশেপাশে দৃশ্যগুলো উপভোগ করছিলাম। এই যে এখানে আমাদের বিমানের শিডিউলটা দেওয়া থাকে, এর মাঝে দেখা হয়ে গেল হজযাত্রীদের সাথে। তো এখানে বাংলাদেশ এয়ারপোর্ট ভালো একটা সুযোগ করছে, হজযাত্রীদেরকে আলাদাভাবে বসার জায়গা করে দিছে। তো ভাবতে ভাবতে এবং করছিলাম যে কি করা যায়। তো আমাদের সময় ছিল, ফ্লাইটের সময় ছিল 10টা 15-তে। 10-9টার পরে আমরা এখানে চেক ইন করতে পারছি। ভিতরে এসে এয়ারপোর্টটা দেখলাম, এরপর আমাদেরকে বাসে করে নিয়ে আসলো। বাসে দিয়ে যাওয়ার সময় এয়ারপোর্টের ভিতরটা দেখছিলাম। তো দেখতে দেখতে ভাবছিলাম যে কখনো আসা হয়নি, কিন্তু ফার্স্ট যখন ঘুরতে আসলাম তখন ফার্স্ট টাইমে নেপালে এত বড় একটা ট্যুর লং টাইমের জন্য থাকতে হবে। তো বাস থেকে নামার পরে আমি এখানে কিছু ছবি তুলে নিলাম আমার সঙ্গী সাথীদের সাথে। তো ভিতরে ঢোকার সাথে সাথে আমাদেরকে বিমানবালা সিট নাম্বার এবং সিট প্ল্যানটা বুঝিয়ে দিল যে কোথায় সিট নাম্বার। তো বসে পড়লাম সিটে। বাংলাদেশ বিমানের ভিতরের সিনারিটা আসলে ভালো ছিল। যতটুকু চোখ যায় বিমানবন্দরে দেখা যায় সারিবদ্ধভাবে বিমানগুলো আছে। বিমানটা তো আমাদের বিমান রানিং শুরু হয়ে গেল, টেক অফের জন্য রানওয়েতে চলে আসছে। রানওয়েতে আসার সাথে সাথে বিমানটা ফুল স্পিডে ছেড়ে দিল। যখন বিমান মাটি থেকে যত উপরে উঠে যাচ্ছে তত আলাদা একটা অনুভূতি কাজ করছিল, আর বাংলাদেশের সৌন্দর্যটা ফুটে উঠছে। ড্রোন ফুটেজে বাংলাদেশ অনেকবার দেখা হলেও নিজ চোখে দেশের সৌন্দর্য দেখার অভিজ্ঞতায় আলাদা একটা প্রশান্তি দেয়। এই প্রথম বাংলাদেশকে এত উপর থেকে দেখা, আসলে নিজের দেশ গর্ববোধ করি। কখনো এমন ভাবে দেশকে দেখা হয় নাই। যাই হোক, দেখতে দেখতে আমরা অনেক উপরে চলে আসলাম। মেঘের ভিতরে হারিয়ে যাচ্ছি আস্তে আস্তে। এরপরে ভিতরে এয়ার ক্রুরা আমাদেরকে খাবার দিচ্ছিল, জাস্ট হালকা নাস্তা, একটা বার্গার, ডেজার্ট এবং পানি দিয়েছিল। এগুলো খেতে খেতে বাইরের দৃশ্য উপভোগ করছিলাম, যে আমরা মেঘের উপর দিয়ে যাচ্ছি, নীল আকাশ দেখা যাচ্ছে এবং স্মৃতি, এই মেমোরিটা আসলে ক্যাপচার করছিলাম। আমরা যখন নেপালের সীমানায় প্রবেশ করছিলাম দেখতে পাচ্ছিলাম যে মেঘগুলো কিভাবে পাকড়াও খাচ্ছে আমাদেরকে। তো অনেক সময় দেখা যায় যারা নতুন নতুন প্লেন যখন মেঘের ভিতর দিয়ে যায় তখন প্লেনে একটা ঝাঁকুনি দেয়। তো এই ঝাঁকুনিতে অনেকেই ভয় পায়, কিন্তু এমনটা প্রায়শই হয়ে থাকে, তাই এতে ভয় পাওয়ার কিছু নেই। আমারও ভয় বেশিক্ষণ ছিল না, অনেক তাড়াতাড়ি ভয় কাটে উঠছিলাম। নেপালের সীমান্তে ঢোকার সাথে সাথে দেখতে পেলাম যে নিচে একটা নদী দেখা যাচ্ছে নেপালের। নদীটার নাম জানা নাই, কিন্তু অনেক ভালো লাগছে। আস্তে আস্তে নেপালের দৃশ্যটা চোখের সামনে ভাসতে শুরু করলো। আমরা ল্যান্ডিং এর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, এর মাঝে ল্যান্ডিং গিয়ার ফেলে দিল। আমার যে পাশের যে ভাইটা ছিল উনি আমাকে অনেক হেল্প করছে, যার কারণে আমি উইন্ডো সিটে বসতে পারছি। নেপাল এয়ারপোর্টটা অনেক সুন্দর। নেপাল এয়ারপোর্টটা বাংলাদেশের মতোই, কিন্তু বাংলাদেশের থেকেও ভালো লাগছে আমার কাছে এই জন্য যে তাদের অর্থনৈতিক অবস্থা তো ভালো না, কিন্তু তারা নিজেদের থেকে সর্বোচ্চটা চেষ্টা করছে যে কিভাবে এয়ারপোর্টটাকে সৌন্দর্য এবং তাদের দেশটাকে সৌন্দর্য ফুটিয়ে তোলা যায়। এটা পর্যটন কেন্দ্র হওয়াতে এটা পর্যটনের মাধ্যমে সবকিছু হয়ে থাকে। যখন থেকে নেমে পড়লাম আমরা, বিমান থেকে নেমে বাসে উঠে যাব। বাসে করে আমরা অ্যারাইভাল গেট পর্যন্ত চলে যাব। বাস চলে আসছে আমাদেরকে নেওয়ার জন্য। বিমানগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, দেখতে ভালোই লাগে। ভিতর থেকে দেখা কখনো হয় নাই। অনেকেই বলতে পারেন যে অনেকেই গেছে অনেকবার, কিন্তু আমার এখন পর্যন্ত তেমন ভাবে এয়ারপোর্টের ভিতরে ঢোকা হয়নি। তো দেখতে দেখতে আমরা অ্যারাইভাল গেটের দিকে যাচ্ছিলাম।
অ্যারাইভাল গেটে আসার সাথে সাথে আমরা নেমে পড়ে দেখলাম নেপালের একটা ইন্টিগ্রেটেড একটা মূর্তি দেওয়া। এটা দেখে ভিতরে চলে গেলাম, এবং যারা কোনো কাজে গেছেন, টুরিস্ট না, তারা ভিসা বেশি প্রয়োজন হবে অথবা ভিসা কোনো এম্বাসি ফেস করার জন্য গেছেন, তারা অবশ্যই এয়ারপোর্টে ঢুকে হাতের ডান পাশে চলে যাবেন। ওখানে পাসপোর্ট স্ক্যান করলেই এখানে আপনাকে কতদিনের ভিসা লাগবে, 30 দিন, 90 দিন, যতদিন লাগে, 45 দিন, সব এখানে আপুরা করে দিবে। এখানে নেওয়ার পর একটা স্ক্রিনশট নিয়ে নিতে বলবে। স্ক্রিনশটটা নিয়ে তারা ডান পাশে কর্নারে চলে যেতে হবে। কাজ হয়ে যাওয়ার পর আমরা এখানে চলে আসলাম ভিসা ফি জমা দেওয়ার জন্য। এখানে আমরা 90 দিনে নিয়েছি, তাই $125 নিয়েছে আমাদের থেকে। নেওয়ার পর আস্তে আস্তে করে গুটি গুটি পায়ে এয়ারপোর্ট থেকে বের হওয়া শুরু করলাম। এখানে এক্সচেঞ্জ মানি আছে, প্রিপেড ট্যাক্সি সার্ভিস আছে, তো চাইলে এখান থেকে এক্সচেঞ্জ করতে পারেন অথবা বাইরে যে কোনো জায়গা থেকে এক্সচেঞ্জ করতে পারেন। আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে বাইরে থেকে এক্সচেঞ্জ করাই বেটার, কারণ ভিতরে আপনি ডলার এক্সচেঞ্জ করলে নেপালি টাকা বেশি পাওয়া যায় না। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো মোবাইল সিম। এখানে আসার সাথে সাথে অ্যানসেল কোম্পানি তাদের একটা বুথ রেখে দিয়েছে। এখানে এসে জাস্ট একটা ফর্ম ফিল আপ করে দিবেন, সাবস্ক্রিপশন ফর্ম। এই ফর্মের নাম, ঠিকানা, কান্ট্রির পাসপোর্ট নাম্বার, ভিসা নাম্বার, লোকাল অ্যাড্রেস, যে হোটেলে উঠবেন সেখানে অ্যাড্রেসটা দিবেন, আর নিচে একটা বাম পাশে সাইন করে দিয়ে এখানে জমা দিয়ে দিলে আপনাকে কিছুক্ষণের মধ্যে সিম কার্ডটা দিয়ে দিবে। সিম কার্ড নেওয়ার পর আমরা আস্তে আস্তে এক্সিট গেট দিয়ে বের হয়ে যাচ্ছি। বের হওয়ার সাথে দেখলাম যে নেপালের এয়ারপোর্ট অথরিটি অনেক সুন্দরভাবে তাদের দেশটাকে উপস্থাপন করার চেষ্টা করছে। বেরোতে দেখলাম যে ওয়েলকাম একটা ব্যানার দেওয়া। দেখতে দেখতে ভালোই লাগতেছিল যে এতদিন পরে দেশের বাইরে, দেশ কখনো ঘোরা হয় নাই দেশে, তারপরও দেশের বাইরে চলে আসলাম, তাও কাজের প্রয়োজনে আসছি। যাই হোক, ঘুরতে ঘুরতে চক্কর খাইতে খাইতে চলে আসলাম এখানে। পুরো ভিডিওতে আমি নাই, তো এখানে একটু র্যাম্প ওয়াক করে নিলাম। নিজেকে ভিডিওতে উপস্থাপন করতে পারি নাই, তাই এখন একটু আরেকজনকে দিয়ে ভিডিও করাই নিছি। যেহেতু একলা আসছি, সামনে আসতে একটু লজ্জা লাগে, তারপর একটা হাই দিয়ে দিলাম। নেপাল পুলিশ, এটা আমাদের সঙ্গী সাথী, আমরা যে কাজের জন্য আসছি, তো ওনারও একই সাথে, আমরা তিনজন একসাথে আসছিলাম। তো আমরা গ্যান্টি গেট দিয়ে বের হয়ে যাচ্ছি এলিভেটর দিয়ে। বেরোতে বেরোতে নেপালের সংযোগ, নেপালের এয়ারপোর্টের ভিতরে দৃশ্যটা দেখালাম। বাইরের দৃশ্যটা এখন দেখা যাক কেমন। কখনো যেহেতু আসা হয় নাই, ব্লগে অনেকবার দেখছি, কিন্তু চোখের দেখা ব্লগের দেখা আকাশ পাতাল তফাৎ আছে। সবাই এই পাশে চলে আসছে, এখানে বেশি দাঁড়াইতে দেয় না, এখানে দাঁড়াইলে ট্রাফিক পুলিশ ঝামেলা করে। তো আমরা এখান থেকে বের হয়ে গেছি ট্যাক্সি নেওয়ার জন্য। এখানে ম্যাক্সিমাম ট্যাক্সিতে যাতায়াত করা হয়। ট্যাক্সি নেওয়ার জন্য আমরা বের হয়ে চলে আসছি। এখান থেকে অনেক বেশি যাচ্ছিল, 1,000-1,200 টাকা করে যায়। তো যত পারবেন যে এয়ারপোর্ট থেকে বের হয়ে এসে ডান পাশে কর্নারে চলে যেত, ওইখানে আপনি যেখানে যাবেন সবচেয়ে কম দামাদামি করে, দরাদরি করে ওখান থেকে চলে যাবেন। ট্যাক্সি নিয়ে এয়ারপোর্ট থেকে বের হয়ে গেলাম। এরপর থেকে বেরোয়ার সময় চিন্তা ভাবনা করে রাখছি যে মাউন্ট এভারেস্টের দেশে আসলাম, মাউন্ট এভারেস্ট ঘোরা হবে না, চেষ্টা করবো মাউন্ট এভারেস্ট ঘুরে আসার জন্য। এটা হলো পোখারা নামক একটা জায়গায়, ওইখান থেকে নাকি মাউন্ট এভারেস্ট দেখা না গেলেও মাউন্টেন গুলো দেখা যায়। নেপাল শহরটা অনেক সুন্দর লাগছে আমার কাছে। তারা পাহাড়ি এলাকা হিসেবে যতটুকু পারছে নিজেদের মতো করে সাজাইছে। পর্যটন এরিয়া হিসেবে অনেক সুন্দর, চাইলে যে কেউ ঘুরতে আসতে পারেন, অনেক কম খরচে। আমাদের টিকিট ভাড়াটা নিয়েছিল 39,000 টাকা। তো এটা আপনার 35 থেকে 40,000 টাকার মধ্যেই থাকে, এর বেশি হয় না। তো দেখতে দেখতে চলে আসলাম আমাদের হোটেলের কাছাকাছি। হোটেলে আমরা বুকিং করে রাখছিলাম আগে থেকে। তো বুকিংটাও আমরা করেছিলাম, আমরা যেহেতু লং টাইমের জন্য আসছি, কিন্তু এখানে বেশি দিন থাকবো না। তো হোটেলে 2-1 দিন থাকার জন্য আমরা সবকিছু নিয়ে আসছিলাম। তো এখানে হোটেলে ঢুকে যাচ্ছিলাম। আর পরবর্তী ভিডিওতে নেপালের পর্যটন স্পট গুলো সামনে নিয়ে আসবো। তো আজকে আর না, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।